আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আবারও। আজকে আমরা আমাদের গেমস অফ পার্সোপিসের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় লেকচার আমাদের আজকে। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কোনো পার্সোপিস কোনো নিজস্ব কোনো পার্সোপিসের সম্পদ নয়। সেই ধারাবাহিকতা নিয়ে কথা বলছি। আমি গত ক্লাসে আলোচনা করেছি যে ওয়াটার কোনো নাউন শুধু নয়, অল প্রোনাউন নয়। একটা ওয়াটার যে কোনো পার্সোপিস হতে পারে। ওয়াটার সর্বোচ্চ 3টি পার্সোপিস হতে পারে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তেমনি অল, এটা প্রোনাউন নয় শুধু, অল প্রোনাউন হতে পারে, অল অ্যাডজেক্টিভ হতে পারে, অল অ্যাডভার্ব হতে পারে। বেটার শুধু অ্যাডজেক্টিভ নয়, আপনাকে বিশ্বাস করতেই হবে যে বেটার একটা নাউন হতে পারে, বেটার অ্যাডজেক্টিভ হতে পারে, বেটার ভার্ব হতে পারে, বেটার অ্যাডভার্ব হতে পারে। আমি আপনাকে বিশ্বাস করাবো। লাইক আমরা ভার্ব বলে জানলো, লাইক অ্যাডজেক্টিভ হয়, লাইক ভার্ব হয়, লাইক প্রিপজিশন হয়। আর এল ওয়াই থাকলে সেটা যে সবসময় অ্যাডভার্ব হয় তা নয়, সেটা কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। সেটা আমি আপনাকে বিশ্বাস করাবো। আপ শুধু প্রিপজিশন নয়, এটা বাক্যের ভিতরে নাউন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্ব হিসেবে, অ্যাডভার্ব হিসেবে এবং প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে সেটা বিশ্বাস করাবো। বাট শুধু কনজাংশন নয়, বাট নাউন হতে পারে, বাট অ্যাডজেক্টিভ হতে পারে, বাট ভার্ব হতে পারে, বাট কনজাংশন হতে পারে, বাট অন্যান্য পার্সোপিস হতে পারে। এগুলো সব আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দিব। তাহলে বুঝতে পারছি যে কোনো পার্সোপিস নির্ণয় করা কোনো মুখস্থ বিদ্যা নয়, বিষয় নয়, মনে একটা অভিজ্ঞতা কৌশলগত ব্যাপার। আর এই কৌশলগত বিষয়গুলো কি কি এক এক করে আমরা দেখব। একটা পার্সোপিস নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই বাক্যের শব্দগুলোর বাংলা অর্থ করতে হবে। বাংলা অর্থ করার মাধ্যমে পার্সোপিস নির্ণয় করতে পারবেন। এটা সবচাইতে সহজ একটা পদ্ধতি। 2 নম্বর, বাক্যের শব্দগুলো পজিশন বা অবস্থান শনাক্ত করে আপনি পার্সোপিস নির্ণয় করতে পারবেন। নাম্বার 3, কোন পার্সোপিস এর ক্ষেত্রে কখনো কখনো বাক্যের শব্দগুলোর উপর নির্ভরশীলতা বা আইডেন্টিফাই বর্ণনা করা দেখে, অর্থাৎ কোন পার্সোপিস উপর নির্ভরশীল হয়েছে বা কাউকে বর্ণনা করেছে কিনা, মডিফাই করেছে কিনা, এটা থেকে আপনি পার্সোপিস নির্ণয় করতে পারেন। আবার কোন পার্সোপিসের ক্ষেত্রে কখনো কখনো কোন শব্দের নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে উত্তর পাওয়ার মাধ্যমে পার্সোপিস নির্ণয় করতে পারেন। অর্থাৎ কোন পার্সোপিস নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি। প্রশ্ন করে জবাব দিলে হয়তো কোনো প্রশ্নের জবাবে কোনো পার্সোপিস নির্ণয় করার টেকনিক বা কৌশল থাকতে পারে, সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে। আবার কোন ক্ষেত্রে কোনো পার্সোপিস নির্ণয়ের ক্ষেত্রে পার্সোপিসের সাফিক্স বা প্রিফিক্স দেখে আমরা নির্ণয় করতে পারি। তবে বাংলা অর্থ করে বা মডিফাই বা বর্ণনা করার মাধ্যমে বা পজিশন বা অবস্থার মাধ্যমে শনাক্ত করা সবচেয়ে কার্যকরী কৌশল। আপনাকে যত কৌশল আছে সব কৌশলই আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলে আপনি সঠিক এবং কার্যকরী একটা পার্সোপিস শনাক্ত করতে পারবেন। আর আপনার শনাক্ত করার ক্ষেত্রে ভুল থাকবে না আশা করি। তাহলে আলোচনা আমরা দীর্ঘায়িত না করে চলুন আমরা গেমস অফ ওয়াটার নিয়ে গেমস খেলা শুরু করে দিই আমরা। আচ্ছা, দেখুন তো এখানে লেখা আছে পার্সোপিস, তারপরে লেখা আছে ওয়াটার এর বিভিন্ন রূপ, তারপরে লেখা আছে ব্যাখ্যা দেওয়া। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা হলো নান ক্যান লিভ উইদাউট ওয়াটার। কেউই জল ছাড়া বাঁচতে পারে না, কেউই পানি ছাড়া বাঁচতে পারে না। এখানে ওয়াটার ব্যবহার করা হয়েছে। পরে একটা সেন্টেন্স দেওয়া আছে ইট ইজ আ ওয়াটার বোতল, এটা একটা পানির বোতল। নাম্বার 3 সেন্টেন্সে লেখা আছে শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট, সে গাছে বা চারাতে পানি দিচ্ছে। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা যদি বলতে যাই আমরা বলতে পারি নান ক্যান লিভ উইদাউট ওয়াটার, কেউই পানি ছাড়া বাঁচতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে কি ছাড়া কেউই বাঁচতে পারে না, কি ছাড়াও বাঁচতে পারে না, উত্তর হবে পানি ছাড়া। কি প্রশ্নের উত্তর দিলে সেটাকে নাউন বলা হয়, কি প্রশ্নের উত্তর দিলে সেটাকে আমরা নাউন বলতে পারি। তাহলে সেক্ষেত্রে কি ছাড়া, উত্তর ওয়াটার, পানি ছাড়া। এই একটা কৌশল জানলাম। আরেকটা প্রিপজিশন উইদাউট, অ্যাট, ফর, অ্যাবাউট, আপনারা এগুলো জানেন, এগুলো হলো এক একটা প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে নাউন বসে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওয়াটারকে দুই দিক থেকে বিশ্লেষণ করে পাচ্ছি।
যে ওয়াটার একটা নাউন। আচ্ছা, তারপরে ইট ইজ আ ওয়াটার বোতল, এটা একটা পানির বোতল। আচ্ছা, আমরা প্রশ্ন করতে পারি যে এটা কেমন বোতল? পানির বোতল। আমরা কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাকে অ্যাডজেক্টিভ বলবো, নাম্বার 1। নাম্বার 2, এখানে আমি যদি বলি যে ইট ইজ আ ওয়াটার, এখানে কোনো বাক্য কখনো হবে? কোনো দিনই হবে না। ইট ইজ আ ওয়াটার, এটা একটা পানি কখনো হতে পারে না। মূলত ইট ইজ আ বোতল, এটা একটা বোতল, এটা হতে পারে। তাহলে বুঝতে পারছি বোতল শব্দটা হলো এখানে একদমই মূল শব্দ, যেটা ছাড়া ওয়াটার চলতে পারছে না। ওয়াটারকে একান্ত সরে নিলে কোনো সমস্যা নেই। আমরা লক্ষ্য করি ইট ইজ আ বোতল, ওয়াটার শব্দটা বাদ দিলেও কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে। তাহলে বুঝতে পারছি বোতল বাদ দিলেও বাক্যটা অর্থপূর্ণ হয় না, বা ওয়াটার শব্দটা বুঝতে পারছে না। তাহলে বুঝতে পারছি মূল শব্দ হলো বোতল, আর ওয়াটার হলো পরাধীন একটা শব্দ, অর্থাৎ বোতল একটা নাউন, তাহলে ওয়াটার শব্দটা নাউনের উপর পরাধীন বা নাউনকে মডিফাই করেছে, বা নাউনের সাথে ম্যাচ করে বসেছে। যারা নাউনকে এরকম ম্যাচ করে মডিফাই করে সে ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডগুলো নাউনকে মডিফাই করে বা বর্ণনা করে, যেমন বোতলকে বর্ণনা করেছে এখানে ওয়াটার, সেই দৃষ্টিকোণ থেকে ওয়াটারটা হলো একটা অ্যাডজেক্টিভ। আবার একটা কথা বলে দিই, আর্টিকেলের পরে যখন দুটি ওয়ার্ড থাকে, মনে রাখবেন শেষেরটি সবসময় নাউন হবে, তার আগেরটি সবসময় অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেল পর দুটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন আর তার আগেরটি অ্যাডজেক্টিভ হবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা এই ওয়াটারটা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আচ্ছা, আমার কিন্তু একটা লেকচার আমি সাজিয়েছি, আপনাদের জন্য পোস্ট দেবো খুব শীঘ্রই। সেটা হলো ডিটারমিনার দেখে আপনি আর্টিকেলকে ডিটারমিনার বলতে হবে। আর্টিকেল ডিটারমিনার, এরকম 5 রকম ডিটারমিনার আছে। ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হয় নাউন, তার একটা অ্যাডজেক্টিভ। ডিটারমিনার দেখেও আপনি কিন্তু পার্সেন্টেজ নির্ণয় করতে পারবেন। সেটা একটু টেকনিক আছে, কৌশল আছে, এই আলোচনা আমি পরে নিয়ে আসবো। খুব শীঘ্রই এই লেকচারটা আপনারা পেতে যাচ্ছেন। ও হ্যাঁ, একটা কথা, আমার লেকচারটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আপনারা মানে চ্যানেলটা এনজয় করবেন, আর অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার চ্যানেলটা গতিশীল করার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আবার এই চ্যানেলটা শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। তাহলে আপনার সহজে চ্যানেলটা খুঁজে পাবেন এবং অন্যও খুঁজে পাবে সহজেই। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা আছে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে সেটা দেখি। শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট, সে বৃক্ষে বা চারাতে পানি দিচ্ছে। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে শি হলো সাবজেক্ট, আর সেন্টেন্সের ইজ হলো ভার্ব, আবার মূল ভার্ব হচ্ছে ওয়াটারিং, কারণ আইএনজি হয়েছে। আপনারা জানেন যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর এরপর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, এখানে দেখে বুঝতে পারছি যে ওয়াটার থেকে ওয়াটারিং হচ্ছে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে। সেক্ষেত্রে এখানে ওয়াটার মানে পানি না, ওয়াটার মানে পানি দেওয়া। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাখ্যাতে দেওয়া আছে ওয়াটার এখানে ইজ, এরপরে ভার্বের আইএনজি গঠনে বসেছে এবং কি করছে এমন প্রশ্ন উত্তর দিচ্ছে। কি নয়, কি করছে এমন প্রশ্নের উত্তর দিচ্ছে এখানে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ওয়াটার শুধু নিজস্ব কোনো নাউন নয়, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন আপনারা। আর পরবর্তীতে আবার লেকচার নিয়ে আসবো আমি আপনাদের জন্য অল প্রোনাউন নয়, তাহলে কোন পার্টস অফ স্পিচ বেটার, কোন পার্টস অফ স্পিচ লাইক, কোন পার্টস অফ স্পিচ, এগুলো সবগুলো এক এক করে ধাপে ধাপে নিয়ে আসবো। আর আপনার কমেন্টকে বলতে পারেন আমাকে, যে মানে আমাকে রিকোয়েস্ট করতে পারেন কোন টপিকটা আপনাদের কাছে খুব ভালো লাগে, বা আপনারা কোন টপিকে লেকচার চান। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই লেকচার পরিবেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।